সেক্ষেত্রে কি ডক্টর মোহাম্মদ ইউনূস ড্রাইভিং সিটে ছিলেন এই চুক্তিটা করার ব্যাপারে, যে আমি যে করে হোক আমি আমেরিকার সাথে এই চুক্তিটা করতে চাই? এইদার খলিলুর রহমান ওর শফিকুর রহমান দুইজনের একজন মিথ্যা বলছেন, এইটা কে হতে পারে বলে আপনার ধারণা? এইগুলো নিয়ে অনেকে যারা আমজনতার কথা না শুনে, আমার মনে হয় যে আমাদের এখানে তো বড় থিঙ্ক ট্যাঙ্ক আছে, তারা ইন্টারন্যাশনাল যারা ট্রেড এক্সপার্ট, তারা এসে এটা পুরো একটু ইনভেস্টিগেট করে দেখবে। হ্যাঁ, আজকে যদি ইউএস বলে যে ইরানের তেল তুমি আনতে পারবো না, আমরা কি আনতে পারতেছি? আপনি পারতেছেন? ইউএস যদি বলে রাশিয়ার গম তুমি আনতে পারবা না, আমি পারবো? এটা ইন্ডিয়া পারবে? আমি তো এই চুক্তি হওয়ার আগেও পারতাম না, এই চুক্তি হওয়ার আগেও পারতাম না, তাহলে এই চুক্তি হওয়ার পরেও পারতাম না। এটা ইউএস ইজ সাচ এ বিগ মার্কেট, আপনার ওই মার্কেটের বাস্তবতা, ওইটার মার্কেটের বাস্তব আপনি শুনেন, আপনার তো বাস্তবতা মানতে হবে। ওকে, বাস্তবতা এটা ইউএস, আমি তো আমার চেয়ে ইয়ের ইকোনমি অ্যাট লিস্ট 10 টাইমস বিগার, 10 টাইমস না 8 টাইমস বিগার ইন্ডিয়ার। সে ওয়ার্ল্ডের মোস্ট পপুলাস নেশন, সেই তো দেখেন না তার সাথে যে ইয়ে হয়েছে সেটা দেখেন না। মানে আমি একটু বোঝার জন্য যে মানে আমরা এই চুক্তিটা না করলেও ওর কথা শুনেই তো আমাদের চলতে হইতো, তাই না? আমরা এই চুক্তি না করলে আমাদের পুরো পণ্য ওদের ওইখানে যাইতে 37% আমার ট্যারিফ দিতে হতো, এটা হলো মূল কথা। আমার মনে হয় শফিক ভাই, আমরা যে জায়গায় দাঁড়াইছিলাম, আমরা আসলে 20-এ দাঁড়াইছিলাম, 37-এর গল্পটা একটা আলাদা গল্প। না 20টা, এবং তারপরে হচ্ছে যে ট্যারিফ নিয়ে আপনি এখানে বুঝতে ভুল করেছেন। না, আমি বুঝতে ভুল করি নাই, আমি বুঝতে ভুল করি নাই। কেন ভুল করি নাই? এরপরে যে বাড়তি ট্যারিফটা সেটা আবার সুপ্রিম কোর্টও বাতিল হয়েছে, কারণ বাংলাদেশে ট্যারিফ দেওয়া, বাংলাদেশের সাথে ইউএস কম দামে কাপড় সেলাই নিয়ে সেটা কিন্তু বাংলাদেশের জন্য পুরোপুরি শুধু দান ছত্র খুলে বসা না, ওরও লাভ আছে, ওর কাপড় চোপড়েরও হিসাব আছে, ওরও লবিং আছে যে ও কয় টাকা দিয়ে বেচতে পারবে বাংলাদেশ থেকে 37% ট্যারিফ দিলে, এটা ওরও হিসাব আছে। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে যে এগ্রিমেন্ট এআরটি চুক্তিটা হয়েছিল, যেটা স্বাক্ষর করা হয়েছিল 9 ফেব্রুয়ারি, সেই চুক্তি স্বাক্ষরের বিষয়টা কি ডক্টর মোহাম্মদ ইউনূস জানতেন? এটা তো ইয়েতে অ্যাপ্রুভ হয়েছে না, ক্যাবিনেটে তো এটা ডিসকাশন হয়েছে, তো অবশ্যই জানার তো কথা। ক্যাবিনেটে এটা অ্যাপ্রুভ হয়েছে এই চুক্তিটা? ক্যাবিনেটে এটা তো লাগবে না, আপনি যদি কোনো সিগনেচার করেন ওটা তো এখানে অ্যাপ্রুভালটা করে নিতে হবে। এটাই তো ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট, যে কোনো এগ্রিমেন্টই আপনি করেন না কেন, ইভেন যদি কোনো দেশের সাথে খুব নর্মাল চুক্তি, যেমন ডাবল ট্যাক্সেশন চুক্তি হয়, হ্যাঁ, ওগুলো ছোটখাটো চুক্তি হলে ওইটা তো ক্যাবিনেটের অ্যাপ্রুভাল লাগে। আর এই চুক্তিটা তো যেহেতু খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি, সেটা ক্যাবিনেটে অ্যাপ্রুভ হয়ে সেখানে গেছে। জি অবশ্যই, এটা তো লাগবেই। এক্ষেত্রে কি ডক্টর মোহাম্মদ ইউনূস ড্রাইভিং সিটে ছিলেন এই চুক্তিটা করার ব্যাপারে, যে আমি যে করে হোক আমি আমেরিকার সাথে এই চুক্তিটা করতে চাই? আপনার বুঝতে হবে, এটা তো ইন্টারিম গভর্নমেন্টের সময় হয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট অবশ্যই এটার ড্রাইভিং সিট ইন্টারিম গভর্নমেন্টের সময় হয়েছে। ওকে, তার মানে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস পুরো ব্যাপারটা জানতেন, পুরো ব্যাপারটার মধ্যে থেকে তিনি ড্রাইভিং সিটে ছিলেন এবং তিনি চেয়েছিলেন যেহেতু আমাদের এই ট্রেড ডেফিসিট মানে ট্রেড, দেখেন উনি নেগোসিয়েশন কি হলো সেটা তো আর আপনি যখন আপনার টিমকে পাঠান, আপনার টিম গেল, আপনি তো আর উনি যেটা হয় যে পুরো জিনিসটা যখন হয় কমপ্লিট হয় তখন ওনাকে সে না মনে হয় শফিক ভাই, না মনে হয় শফিক ভাই, আমি যখন আমার টিমকে পাঠাই আমি কিন্তু ওকে লিমিট বা বাউন্ডারি দিয়ে দিই যে আমি একটু পর্যন্ত চাই, একটু পর্যন্ত বেশি হলে আমি দিতে পারবো না। এটা পৃথিবীর সব দেশেই, মানে যিনি শর্টটা কল করেন তিনি যেরকম চান সেরকমই নেগোসিয়েশন হয়। নেগোসিয়েশন তো এর চেয়ে বাইরে হয় না মনে হয় শফিক ভাই, আপনি কি মনে করেন? ধরেন উনি বলছেন নেগোসিয়েশন করো, সেই নেগোসিয়েশনটা তো উনার ইচ্ছার বাইরে কিছু করতে পারবে না বশির সাহেব বা খলিল সাহেব। না, এই বিষয়ে নিটিগ্রিটি তো অবশ্যই আলাপ আলোচনা তো হওয়ার কথাই। রাইট রাইট, তার মানে হচ্ছে যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে ট্যারিফ চুক্তিটা করা হয়েছে, যে চুক্তিটার নাম হচ্ছে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, এই চুক্তিটা আমাদের জন্য ভালো কি খারাপ, আমাদের জন্য প্রয়োজনীয় ছিল কি খারাপ ছিল, সেইটার দায় তো অবশ্যই এই সরকারেরই, মানে অন্তর্বর্তী সরকারের, ডক্টর ইউনূস সরকারের বা ডক্টর ইউনূসের। আমি হ্যাঁ, এবং এটা অন্তর্বর্তীকালীন সরকার মনে করে যে এটা জাতীয় স্বার্থে এই চুক্তিটা ভালোই হয়েছে। ওকে, ডক্টর ইউনূসের এই চুক্তিটা করার ক্ষেত্রে 9 তারিখে করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা ছিল? মানে 12 তারিখে ইলেকশন হলে 9 তারিখে কেউ কোনো চুক্তি করে সরকার, মানে মানে এটা কি কোনো একটা টাইম বাউন্ড কোনো কিছু ছিল যে 9 তারিখে এটা করতে হবে? দেখেন, টাইম বাউন্ডের বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনি যদি চুক্তি করেন সেটা আমার সময় হোক আর ইয়ে হোক, এই চুক্তির একটা ইম্পর্টেন্ট ক্লজ হলো যে আপনি এই চুক্তির থেকে যে কোনো সময় আপনি সরে আসতে পারবেন। তো ইম্পর্টেন্ট ক্লজের ক্ষেত্রে যদি মনে করেন যে আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট যে চুক্তিটা করেছে, এখন পরবর্তী গভর্নমেন্ট এসে যদি মনে করে যে না এখানে ন্যাশনাল ইন্টারেস্ট প্রোটেক্টেড হয়নি, ক্ষুণ্ণ হয়েছে, তো সেক্ষেত্রে তারা তো এখান থেকে বেরিয়ে আসতে পারে, এটা তো এমন কিছু না।
ঠিক না? তো সেই জন্য না, আর এটা সেটা যেহেতু সেটা ওরা শফিক ভাই, সেটা এমন কিছু ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে আপনি একটা চুক্তি করে বেরিয়ে আসার পরপরই তাহলে আপনি একটা মেসেজ দেন, কিন্তু আপনি যদি চুক্তিটা না করে আপনি যদি বলতেন পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট আসতেছে, কে আসবে আমরা জানি না, তারা এটা করতে পারে, এইটা হয়তো হচ্ছে ডিপ্লোম্যাটিক মুভ। কিন্তু এই চুক্তিটা করার এটা ক্ষেত্রে তাহলে আমরা আপনার একটা এই চুক্তিটা আমেরিকানদের করার সাথে ক্ষেত্রে কথা বলতে হবে। এই চুক্তিটা এটা করার ক্ষেত্রে আমেরিকা আমেরিকা কি কোন আমেরিকানদের সাথে টাইমলাইন দিয়েছিল কিনা এটা এটা হইতে পারে, এটা Deadline। আমি জানি না। এটা আপনি ওই যে ওয়াশিংটন, আপনি তো আমেরিকায় থাকেন, আপনি জি। ওয়াশিংটনে আমাদের যে ইয়ে আছে, আমি এম্বাসি আছে, তাদেরকে জিজ্ঞেস করেন। আমি আসলে আপনাকে পাবো বলে একটু গবেষণা করতে চেষ্টা করতেছিলাম, দু একজনকে জিজ্ঞেস করতেছিলাম, তারা আমাকে যেটা জানাইছে যে এইটা এরকম কোনো টাইম বাউন্ড ছিল না, এটা 20 তারিখ 25 তারিখ। হ্যাঁ ঠিক আছে, ওরা একটা চাপ দিতেছিল যে তোমরা এটা করো করো করো, কিন্তু যদি সরকার বলতো আমাদের এখানে একটা ইলেকশন আছে আমরা এটা পরে করবো, এতে কোনো অসুবিধা ছিল না। কেন এত কথা বলতেছি শফিক ভাই, আপনি হয়তো একটু বিরক্তও হচ্ছেন। আমি এই কথাটা বলতেছি এই কারণে যে প্রথমে 12 তারিখ ইলেকশনের ঠিক আগে আগে আরেকটা দেশের সঙ্গে যখন আপনি চুক্তি করেন, আমরা যখন আগে জানতে চাই যে আপনি কেন এই চুক্তি করতেছেন, যখন আপনি বলেন এটা গোপনীয়, এটা আমি চুক্তিটা এটা করতে পারবো না, তখন আমার কাছে মনে হয় যে ওই যে আপনার প্রিয় কবি শেক্সপিয়ারের ভাষায় আনহোলি হেস্ট। আমরা এই চুক্তিটা যথেষ্ট প্রথম দিকে যখন নেগোসিয়েশন হয়, এটা ওদের তরফ থেকে, আমাদের তরফ থেকে, সবার তরফ থেকে এই বিষয়গুলো গোপনীয়তা রাখা হয়। কেন রাখা হয়? যাতে আমি যে নেগোসিয়েটিং যে পয়েন্ট, সেটা যাতে ইন্দোনেশিয়া না জানে, বা সেইটা যেন ক্যাম্বোডিয়া না জানে, বা ইন্ডিয়া না জানে। ওরা জেনে গেলে তাহলে তো আমার জন্য এটা আমার বিপদের জন্য, তার ইউএস এর জন্য এটা একটা ঝুঁকি তৈরি করে, আমাদের জন্য ঝুঁকি তৈরি করে। তো এই জন্য এই জিনিসগুলো ইন্টারন্যাশনাল একটা নর্মই আছে, এবং অনেক সাংবাদিক এগুলোর আপনার গোপনীয় এটা পেলেও অনেক সময় এরা ছাপান না। এই জন্য ছাপান না, এতে তো আপনার ন্যাশনাল ইন্টারেস্টটা একদম জলাঞ্জলি যায়। এই এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, চুক্তি যেটা হয়েছে সেটা কি ভালো হলো না কি মন্দ হলো, আমি ওই জায়গায় সেটা নিয়ে আপনার আমি ওই জায়গায় যাইতেই চাচ্ছি না। হ্যাঁ। আমার প্রশ্ন একটাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস জেনে বুঝে 9 তারিখে এই চুক্তিটা করলেন, এটার কি কোনো আলাদা সিগনিফিকেন্স আছে কিনা, এটাকে কিন্তু আপনাকে শফিক ভাইকে এইটার কিন্তু আপনাকে এটা নিয়ে পরিষ্কার করতে হবে, আজকে হোক 2 বছর 4 বছর পরে হোক, কারণ ইলেকশনের 3 দিন আগে যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার এরকম চুক্তি করে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাকে একটু মনে করে দিতে হবে। আমার একটা প্রশ্ন, এই যে চট্টগ্রাম বন্দর বিদেশি একটা কর্তৃপক্ষকে দেওয়া বা মানবিক করিডোরের ব্যবস্থা করা সম্পর্কে, যেটা নিয়ে আপনিও অনেক কথা বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন বটেই, সেগুলি করা থেকে কিন্তু এটা করতে পারতেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, কিন্তু আসলে করেন নাই। পরে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন, মানে আপনি আমাকে কারেক্ট করেন আমি যদি ভুল হই, যে পরবর্তী সরকার আসুক, তারা যদি ভালো মনে করে আমরা এটা দিয়ে গেলাম, আমরা এটা করলাম, তাই না? কিন্তু এইটার ক্ষেত্রে এটা করতেই হলো, অবশ্যই এটা ক্ষেত্রে এটা করতেই হলো, সেইটা কেন? মানে না না, এটাই কারণ আপনার পরবর্তী গভর্নমেন্ট ধরেন যদি আমরা না করতাম, তাহলে পরবর্তী গভর্নমেন্ট এসে আবার নতুন করে নেগোসিয়েশন করা শুরু করতে হতো। সেক্ষেত্রে যদি আমাদের একটা ভয় আশঙ্কার তো একটা জায়গা তৈরি হয় যে ইউএস আবার তার রেসিপ্রোকাল ট্যারিফ 37% না নিয়ে যায়। তো সেই জন্য এখন যেটা হয়েছে যে আপনি চুক্তিটা হয়েছে, আপনার যদি মনে হয় যে না, এই অন্তর্বর্তীকালীন সরকার যেই চুক্তিটা করেছে এতে ন্যাশনাল ইন্টারেস্ট ক্ষুণ্ণ হয়েছে, আপনি এটা বাদ দিয়ে দেন। কিন্তু শফিক ভাই আপনি আমার মেমোরিটা একটু, শফিক ভাই আপনার তো এগুলি খুব ভালো মনে থাকে, আপনি আমার একটু মেমোরিটা রিফ্রেশ করেন তো। 37%-এর কথা তো এখানে আসতেছে না। এই চুক্তিটা হওয়ার আগে ট্যারিফ ছিল 20%, চুক্তিটা হওয়ার পরে 20%-এ কমে 19% হয়েছে, তাই না? কিন্তু ওইটা 20%টা প্রভিশনাল ছিল। আপনি যদি আমরা নেগোসিয়েশন করে যদি আমরা ফেলিউর হইতাম, তাহলে সেটা আবার রিভার্ট করে 20%-এ যেত না। এটা মানে আপনি যখন এটা 20% আছে তখন আপনি নেগোসিয়েশন করতে শুরু করলেন, কইরা এটা 19-এ আনলেন, তাই তো? এই চুক্তি করে। হ্যাঁ, এবং যেই চুক্তির মধ্যে কারণ ওই 20%টা টেম্পোরারি ছিল, 20% একটা টেম্পোরারি ও আমাকে রিলিফ দিয়েছে। আমি যদি তার সাথে চুক্তি যদি আমি না করতাম, আপনি আছেন আর তাহলে সে করতে কি সে 37-এ যেত। আপনি আছেন আর 3 দিন, এই 3 দিনের মধ্যে আমি জানি না শফিক ভাই, এই চুক্তিটার মধ্যে ভালো খারাপের আমি জায়গা দিয়ে আসতেছি না। আপনি কি চুক্তিটা পড়ছেন শফিক ভাই? মানে পরে, আগে, হওয়ার সময়, হওয়ার পরে, বর্তমানে ইউএসএফ থেকে আমি পড়েছি। আপনার কাছে চুক্তিটা কেমন লাগছে? ভালো? আমার কাছে মনে হচ্ছে ঠিকই আছে। ঠিকই আছে। আমাদের তো ইউএস এর সাথে আমাদের লেভারেজ গুলো কম। আপনি অন্যান্য অনেক দেশে যে লেভারেজ, আমাদের সেই লেভারেজ খুবই কম। প্লাস আমাদের সাথে ওদের ট্রেড ডেফিসিটটা অনেক হাই। তো ওরা তো ওইটার জন্য বারবার এখানে প্রেসার দিচ্ছিল। তো এইটা আরেকটা জিনিস, এই চুক্তির একটা খুব বড় দিক হচ্ছে যে এর ফলে ওদের তুলা, ওদের ম্যানমেড ফাইবার ব্যবহার করে আমরা যদি গার্মেন্টস ইয়েতে পাঠাই, ইউএসএ তে পাঠাই,
তাহলে সেটার জন্য আমার একদম ডিউটি ফ্রি অ্যাক্সেস, ওকে একদম জিরো ডিউটিতে আমি অ্যাক্সেস দিব। যেটা আপনি দেখবেন যে এই জিনিসটাকে হাইলাইট করে ইন্ডিয়ায় প্রচুর রিপোর্ট হয়েছে, তারা দেখতেছে যে তাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি এটার না, কারণে ইন্ডিয়ার রিপোর্টিং এর কথা, affected হয়েছে। ইন্ডিয়ার রিপোর্টিং এর কথা বাদ থাক, তো আপনি মনে করতেছেন যে গার্মেন্টসের পণ্য আপনি ওদের থেকে সুতা, তুলা এবং অন্যান্য জিনিস কিনে আপনি যদি ওরা করেন তাহলে আপনি টেরিফ ছাড়ার সুবিধাটা পাবেন। আপনি কি একটু অঙ্ক করছেন যে টেরিফ ছাড়ার সুবিধাটাকে আপনি যতটুকু পাবেন? বাংলাদেশ সাধারণত মধ্য এশিয়ার দেশগুলি থেকে বা চীন থেকে বা পাকিস্তান থেকে, মধ্য এশিয়ার দেশগুলি থেকে যখন তুলা কিনে তখন এই আমদানি ব্যয় এবং আমদানির টাইমটা কতখানি বাড়বে এবং সেইটার সাথে এই টেরিফটা আসলে সামঞ্জস্যপূর্ণ কিনা, যতটুকু টেরিফ ছাড় পাবে? আমরা আমি যেটুক বুঝেছি, আমি অঙ্কটা আমার করছেন মনে কিনা হয়েছে এটা যে বোঝান না, এটা মানে প্লেন এন্ড সিম্পল ম্যাথ। এটা ডিউটি ফ্রি অ্যাক্সেস এর জন্য ইটস ফাইন। না, ওরা ফাইন, যদি ঠিক আমার আছে, আপনি প্রোডাক্টে আমার অঙ্কটা করছেন কিনা শফিক ভাই? না অঙ্ক হাউএভার আপনি এর মধ্যে মনে করেন যে এই যে রাসায়নিক, চিকিৎসা সরঞ্জাম, যন্ত্রপাতি, গাড়ি যন্ত্রাংশ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পণ্য, গরুর মাংস, পোল্ট্রি, ইন্টারেস্টিং, আমরা যুক্তরাষ্ট্র থেকে পোল্ট্রি, গরুর মাংস এগুলি কিনবো তাই না? বাদাম, ফল, গাড়ি, এটা তো এখন যন্ত্রাংশ, কোনো যন্ত্রপাতি, চিকিৎসা সরঞ্জাম। এটা একটা আপনার প্যাকেজ হিসাবে দেখতে হবে যে ওরা চাচ্ছে যে ওদের সাথে যাতে আমাদের যে ট্রেড ডেফিসিট যেটা বেলুনিং হচ্ছে সেটা যাতে কমে আসে, 15 এই বছরে- আলোকে আপনার দেখতে 15 হবে। বছরে 15 বিলিয়ন ডলারের জ্বালানি কিনবো তাই না? এটা এক্স্যাক্টলি ওই কথাই লেখা আছে কিনা, আপনি যদি না পারেন সেই ক্ষেত্রে কি হবে? আমার মনে হয় না যে এটা ইটস এ ব্যাড ডিল। আর এটা নিয়ে যারা কথা বলছেন, আমার মনে হয় এটা নিয়ে সত্যিকার অর্থে ইন্টারন্যাশনাল যারা ট্রেড এক্সপার্ট, যারা অন্যান্য আরো তো ইউএসএ এরকম 22টা দেশের সাথে সম্ভবত করেছে এরকম agreement। যুক্তি সবগুলো এগ্রিমেন্ট নিয়ে আমার মনে হয় যে এটা বাংলাদেশে এটা যা হচ্ছে পলিটিক্যাল কথাবার্তার চেয়ে এটা আমাদের না, we পলিটিক্যাল should কথাবার্তা না, hire পলিটিক্যাল যারা কথাবার্তা না। international- শফিক ভাই, আমি যতটুকু হ্যাঁ, ইংরেজি বুঝি, তাদেরকে এনে আমি দেখা। কোনো পলিটিক্যাল কথাবার্তা না, আমি যতটুকু ইংরেজি বুঝি এবং সেটা ইউনাইটেড স্টেটসের একটা ওয়েবসাইট থেকে নেওয়া জায়গা থেকে আমি এটা বলতেছি যে, যেমন ধরেন আপনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 14টা বোয়িং কিনবে তাই না? হ্যাঁ, এয়ারবাসের সাথে তাহলে আর কোনো মানে এটা আর মানে 14টার বেশি বোয়িং তো আসলে কিনতেও পারবে না কত বছরে, এবং দরকারও হবে না। তো সেই ক্ষেত্রে এয়ারবাসের বদলে মার্কিন কোম্পানি হচ্ছে একক অগ্রাধিকার পাবে, এটা হচ্ছে চুক্তি। না এটা হইতেই পারে, এটা এমন কি আমরা তো অল থ্রু তো আমরা বোয়িংই ব্যবহার করতেছি। আমরা যদি বোয়িং না হয়ে এয়ারবাস করি তাহলে সেক্ষেত্রে আমাকে পুরো ব্যাপারটা হলো যে আমরা যে যখন বোয়িং systemটা ব্যবহার change না না করতে শফিক হবে। ভাই, আমরা বোয়িংও ব্যবহার করি, এয়ারবাসও ব্যবহার করি, বর্তমান ফ্লিটের মধ্যে বোয়িংও আছে, এয়ারবাসও আছে। আমরা যখন একটা জায়গা থেকে একটা জিনিস কিনি তখন ক্রেতা হিসেবে আমার রাইট অনেক বেশি সংকুচিত হয়ে যায়, বা চয়েস যে জন্য মানে অপশন, তাই না? কৃষি খাতে আমরা 3.5 বিলিয়ন ডলারের মতো জিনিস, আমি এটা আর লম্বা করতে চাই না, আমি শুধু আপনাকে একটু শুনেন, আমি আপনাকে একটুখানি একটা উদাহরণ জি উদাহরণ দেই। জি। সাউথ কোরিয়ার অ্যাম্বাসেডর আসছিলেন আমাদের সাথে, প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে, এটা তার ফেয়ারওয়েল কল। তো ওইখানে উনি কিন্তু বলতেছিলেন যে শুধু তোমরা না, আমাদের এইখানেও মানে ইউএস যে ট্রেড ডেফিসিট এর জন্য ওরা বোধহয় কত 320 বিলিয়ন ডলার ওরা ওদেরকে কিনতে হবে ইউএস এর থেকে। না, সাউথ কোরিয়ার আপনি উদাহরণটা, যদি ওই সাউথ কোরিয়ার উদাহরণটা তো, সাউথ কোরিয়ার বাস্তবতাটা আমি জানি না, উনি আইসা কি বলছেন সেটাও জানি না, জাস্ট আমি খালি একটু চট করে আপনি জাস্ট গুগল করেন, আপনি গুগল করে দেখেন যে ওদের কত কিনতে হবে। আমি কয়েকদিন ও ধরে- বললো যে আমাদের রিজার্ভ। আমি কয়েকদিন ধরে এই চুক্তিটাই একটু পড়তে বুঝতে চেষ্টা করতেছি, এটা শেষ হইলে আমি সাউথ কোরিয়াও নিশ্চয়ই পড়বো। এবং ওরা একটা ইনভেস্টমেন্ট চুক্তিও করেছে ইউএসএ, যার ফলে এই চুক্তির আন্ডারে ওইখানে যে ইউএসএ যে তারা কত বিলিয়ন ডলার জন্য ইনভেস্ট করতে হবে ওদের। ওকে, আমি পড়বো নিশ্চয়ই। তো আমি শুধু একটু চলে যাই যে বাংলা চুক্তি অনুযায়ী মানে আমেরিকার দেশ না, এরকম দেশ থেকে পারমাণবিক চুল্লি, জ্বালানি বা সমৃদ্ধ ইউরেনিয়াম কিনতে পারবে না যুক্তরাষ্ট্র তার স্বার্থের জন্য যদি ঝুঁকিপূর্ণ মনে করে। সীমানা ব্যবহারের মানে নন মার্কেটের ক্ষেত্রে সেগুলি বাদ দেওয়া হয়েছে, এইটা ঠিকই আছে তাই না? মানে আমরা আমেরিকা ছাড়া অন্য কারো কাছে সাথে পারমাণবিক চুল্লি, জ্বালানি সমৃদ্ধ বা ইউরেনিয়াম কেন কিনতে যাব? আমরা তো ইয়ের সাথে তো কিনছি অলরেডি, আমরা রাশিয়ার থেকে এই নিচ্ছি না। চুক্তির এটা তো আর বন্ধ দেখাচ্ছে না। এটা আর বন্ধ দেখাবে না তাই তো? আর লাস্ট মানে এটার বন্ধ হবে না। আমার যেটা মনে হয় কি শুনেন, জি। এইগুলো নিয়ে অনেকে যারা আমজনতার কথা না শুনে, আমার মনে হয় যে আমাদের এখানে তো বড় থিঙ্ক ট্যাঙ্ক আছে, তারা ইন্টারন্যাশনাল যারা ট্রেড এক্সপার্ট, তারা এসে এটা পুরো একটু ইনভেস্টিগেট করে শফিক ভাই, দেখুন না যে আমরা যে ইনভেস্টিগেশন তো চুক্তিটা নিশ্চয়ই করবে, করেছি। শফিক ভাই ইনভেস্টিগেশন তো নিশ্চয়ই করবে, হ্যাঁ, ওইটাই। কিন্তু আমার প্রশ্ন এবং শুনে ওদের পরামর্শের আলোকে এই গভর্নমেন্ট ডিসিশনও নিতে পারবে আমার যে না, ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপার্টরা এটা বলছেন। শফিক ভাই, আমি একটা কথা বলি যে জনতার কথা শুনে আমি আপনাকে প্রশ্নটা করতেছি না, আসলে আমি প্রশ্ন করতেছি কারণ গত 20 দিন, 25 দিন, 30 দিন
বা ধরেন 9 তারিখে 9 ফেব্রুয়ারি এটা স্বাক্ষর হওয়ার পর থেকে আমি চেষ্টা করতেছিলাম যে এটা কেন আসলে সরকার করবে, এটা একটু বুঝে দেখি। যতটুকু বুঝতেছি না অগ্রজ হিসাবে ততটুকু আপনাকে জিজ্ঞেস করতেছি। লাস্ট, যুক্তরাষ্ট্র যদি জাতীয় নিরাপত্তা রক্ষায় সীমান্ত বা বাণিজ্যিক ব্যবস্থা নেয়, তাহলে বাংলাদেশকেও তাদের সঙ্গে মিল রেখে পরিপূরক বিধিনিষেধ, মানে এরকমই তো হয় বাংলাটা, পরিপূরক বিধিনিষেধ গ্রহণ করতে হবে। ইজ ইট সো? আমরা কেউ এরকম করছি না। আমরা যদি আজকে যদি ইউএস বলে যে ইরানের তেল তুমি আনতে পারবো না, আমরা কি আনতে পারতেছি? আপনি পারতেছেন? ইউএস যদি বলে রাশিয়ার গম তুমি আনতে পারবা না, আমি পারবো? এটা ইন্ডিয়া পারবে? আমি তো এই ছোট চুক্তি, দেশ। মানে এই চুক্তি হওয়ার ইন্ডিয়া আগেও পারবে। পারতাম না, এই চুক্তি হওয়ার আগেও পারতাম না, তাহলে তাহলে এই চুক্তি হওয়ার পরেও পারবো না। এটা ইউএস ইজ সাচ এ বিগ তার মার্কেট। মানে ওরা যা আপনার ওই চুক্তিতে- মার্কেটের বাস্তবতায় ওরা যা কিছু, ওইটার মার্কেটের বাস্তব আপনি শুনেন, আপনার তো বাস্তবতা মানতে হবে। ওকে ঠিক বাস্তবতা না? হচ্ছে এটা যে- ইউএস, আমি তো আমার চেয়ে ইয়ের ইকোনমি অ্যাটলিস্ট 10 টাইমস বিগার, Yes. 10 টাইমস না, 8 টাইমস বিগার ইন্ডিয়ার। সে ওয়ার্ল্ডের মোস্ট পপুলাস নেশন। সেই তো দেখেন না, তার সাথে যে ইয়ে হচ্ছে সেটা দেখেন না। মানে আমি একটু বোঝার জন্য যে মানে আমরা এই চুক্তিটা না করলেও ওর কথা শুনেই তো আমাদের চলতে হইতো, তাই না? আমরা এই চুক্তি না করলে আমাদের পুরো পণ্য ওদের ওইখানে যাইতে 37% আমার ট্যারিফ দিতে হতো। এটা হলো মূল কথা। আমার মনে হয় তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে garment শফিক ভাই, sector- আমরা যে জায়গায় দাঁড়াইছিলাম, আমরা আসলে 20-এ দাঁড়াইছিলাম। 37-এর গল্পটা একটা আলাদা না গল্প। না, 20টা এবং তারপরে হচ্ছে যে টেরিফ নিয়ে আপনি 20টা ভাই, না, আপনি ভাই, আপনি এখানে অনেক বুঝতে ভুল করেছেন। না, আমি বুঝতে ভুল করি নাই। হ্যাঁ। আমি বুঝতে ভুল করি নাই। কেন ভুল করি নাই? এরপরে যে বাড়তি টেরিফটা সেটা আবার সুপ্রিম কোর্টও বাতিল হয়েছে। কারণ বাংলাদেশের টেরিফ দেওয়া, বাংলাদেশের সাথে ইউএস কম দামে কাপড় সেলাই নিয়ে, সেটা কিন্তু বাংলাদেশের জন্য পুরোপুরি শুধু দান ছত্র খুলে বসা না, ওরও লাভ আছে, ওর কাপড় চোপড়েরও হিসাব আছে, ওরও লবিং আছে যে ও কয় টাকা দিয়ে বেচতে পারবে বাংলাদেশ থেকে 37% টেরিফ দিলে। এটা ওরও হিসাব আছে কিন্তু, মানে এত সহজ না শফিক। শুনেন, এই চুক্তিটা তো বাংলাদেশের একার সাথে করে না, অনেকগুলো এরকম দেশের সাথে চুক্তি আর করে না। হয়েছে। এই চুক্তিটা বাংলাদেশের সাথে চুক্তি, এই চুক্তিটা বাংলাদেশের সাথে চুক্তি। এই জন্যই আমি বললাম আপনি একটা ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপার্টকে নিয়ে না, না, আসেন, আমি- যে অন্যান্য চুক্তিগুলো শুনেন, এটা- অন্যান্য চুক্তিও সে দেখেছে, দেখার পরে আপনি এই এইটা তো- আলাপটা এইটা তুলেন তো যে আপনার শুধু ওয়ে- বাংলাদেশের এটা তো জন্য। আপনার ওয়ে অফ টেলিং মি যে ইউ আর নট সামওয়ান যার সাথে আমি এটা নিয়ে কথা বলবো, তাই তো? কিন্তু আমি আপনার না, কথা না, দিতেছি, আমি এটা বলছি আমি না। আপনার কথা দিতেছি এই চুক্তিটার পাশাপাশি মালয়েশিয়ার সাথে যেটা চুক্তি করছে, এইটাও আমার একটু দেখার সুযোগ হয়েছিল। ইন্টারন্যাশনাল চুক্তিগুলি কিভাবে হয় এবং হওয়ার পরিপ্রেক্ষিত কিভাবে তৈরি হয়, সেটাও আমার একটু দেখার সুযোগ হয়েছে, এবং এটা আমার কাছে খুবই অবাক করছে শফিক ভাই। যাই হোক, আমার অজ্ঞতা ক্ষমা করবেন, আমি পরবর্তী না, প্রসঙ্গে যাই। মালয়েশিয়ার বিষয়ে একটা জিনিস আপনাকে বলি, মালয়েশিয়ায় ইউএস কোম্পানিগুলো বোধহয় $200-300 বিলিয়ন তার ইনভেস্টমেন্টই আছে। তারা মালয়েশিয়ায় একটা বিগ একটা যে সেমিকন্ডাক্টর মানে চিপের যে ইন্ডাস্ট্রির সবচেয়ে বিগেস্ট ইনভেস্টর হচ্ছে ইউএসএ নিজে। আপনি একটু গুগল করে দেখেন। জি, জি। তো অবভিয়াসলি যখন মালয়েশিয়ার সাথে যখন যে চুক্তিটা করবে, তখন তো তার এই জিনিসগুলো, বিকজ তার দেশের কোম্পানি তো এখানে আছে। না, না, আর বাংলাদেশে ঠিক আছে, ইউএস এর শফিক। কোম্পানির কয় বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট। ওকে, ফেয়ার এনাফ। আমরা আসলে আমি চেষ্টা করব যে একজন যিনি আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞ, তার সঙ্গেও আপনার সাথে একটু কথা বলানো যায় কিনা, বা বাণিজ্য না, আমার সাথে না, আপনি বলেন। বাণিজ্য মন্ত্রীর সঙ্গে কথা বলা যায় কিনা, আমি এটা চেষ্টা করব যে বাণিজ্য মন্ত্রী। আপনি আমার মনে হয় যে ইউএস ট্রেড যারা ভালো বুঝেন, রেসিপ্রোকাল ট্যারিফের যেটা ভালো বুঝেন, আপনি আনলে আমরাও এনলাইটেন হই। এটা এমন না যে সবাই ইউএস ট্রেড নিয়ে আমি আপনাকে বলতেছি, ইউএস ট্রেড নিয়ে ব্লুমবার্গ বলেন, নিউ ইয়র্ক টাইমস বলেন, ফিনান্সিয়াল এক্সপ্রেস বলেন, তারা কেউই কিন্তু কখনো ইউএস ট্রেড নিয়ে কোনো ধরনের অর্থনৈতিক উপসংহারে আসতে পারে না, যেটা এই কারণে হয়েছে, এটা ভালো হয়েছে খারাপ হয়েছে। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে আমেরিকার সকল ফিনান্সিয়াল ডিসিশন হচ্ছে পলিটিক্যাল ডিসিশন, এবং সেইটা হচ্ছে যে পারসেপশন ইজ রিয়েলিটি। সুতরাং যাই হোক, আমার এই কথা তো একজন ইন্টারন্যাশনাল এক্সপার্ট হিসাব বলুক, সেটাই ভালো। আপনার প্রস্তাবটা ঠিক আছে।